বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের এই সকালে রাজশাহী কলেজের অনলাইন প্ল্যাটফর্মে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমি তোমাদের সঙ্গে একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আমি জানি নিশ্চয় তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সৃজনশীল কাজের মধ্যে নিজেকে যুক্ত রেখেছো এবং পড়াশোনা করছো। কেননা তোমরা জানো যে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাটা ডি টাইমে নেওয়ার চিন্তা ভাবনাই করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, সেই দৃষ্টিকোণ থেকে আমরা তোমাদের পাশে আমাদের যে সাহায্য সহযোগিতা বা আমরা যতটুকু তোমাদের জন্য পারি সেই সেবা কিন্তু অব্যাহত রেখেছি। কেননা আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর সকল কোর্সগুলো প্রায় শেষ করে ফেলেছি, তারপরে আমরা রিপিট ক্লাসগুলো নিয়ে চলছি, অর্থাৎ আমরা তোমাদের ক্লাস অফ করে দিইনি। কেননা তোমরা যেন সবসময় স্টাডির মধ্যে থাকতে পারো এবং নিজেকে পড়াশোনার মধ্যে যুক্ত রাখতে পারো, এই জন্য কিন্তু রাজশাহী কলেজ প্রশাসন প্লাস রাজশাহী কলেজের সকল শিক্ষক তোমাদের পাশে এখনো আছে এবং ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে চালিয়ে যাচ্ছে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখছো। তো আজকে আমি তোমাদের যে আর্থিক বিবরণী পর্যালোচনা মানে ষষ্ঠ অধ্যায়, যেটা আমাদের হিসাব বিজ্ঞান কোর্সের, আমরা জানি যে এই কোর্সের আমরা ক্লাসগুলো সবই শেষ করেছি। এই চ্যাপ্টারেরও বিগত 2টা ক্লাস আমি নিয়েছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ম্যাথ ক্যালকুলেশনের জন্য ক্লাসগুলো করেছি, কারণ তোমরা জানো যে তোমাদের অ্যাকাউন্টিং কোর্সে যে 70 মার্কের তোমাদের সিকিউ প্রশ্ন আছে, সেখানে ম্যাক্সিমামই কিন্তু ম্যাথ থাকে। তো ম্যাথগুলোকেই তোমাদের যেন প্র্যাকটিসের মধ্যে থাকতে পারো, এই জন্য আমরা চেষ্টা করছি ম্যাথগুলো বরাবরের মতো তোমাদের প্র্যাকটিস করতে পারো, সেই জন্য আবারও রিপিট করার। তো আমি গত 2টা ক্লাসে তোমাদেরকে এই চ্যাপ্টারের যত সূত্র তোমাদের প্রয়োজন হতে পারে বা যেই সূত্রগুলো দ্বারা তোমরা অঙ্ক করতে হবে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এবং পাশাপাশি আমি সেই সূত্রগুলোর অ্যাপ্লাই করে দেখিয়েছি, অর্থাৎ আমরা কিভাবে অঙ্কগুলো করতে পারবো সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে সেই জিনিসগুলো দেখিয়েছি। আজকে আমি কোনো সূত্র নিয়ে ঠিক ওইভাবে আলোচনা করব না, আমরা ডিরেক্ট আজকে এই চ্যাপ্টারের শেষ ক্লাস বলবো আমি, অর্থাৎ আজকে এই চ্যাপ্টারের উপর তৃতীয় ক্লাস হবে। তো এই তৃতীয় ক্লাস বা 3 নম্বর ক্লাসে আমি তোমাদেরকে গাণিতিক কিছু সমস্যার সলভ দেখাবো। আর এই গাণিতিক সমস্যাগুলো করতে গিয়ে আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে যদি প্রয়োজন হয় একটু আলোচনা করে দিব, কিন্তু নর্মালি আমি স্লাইডের মাধ্যমে তোমাদেরকে সূত্রগুলো আর দেখাবো না। তো প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে চলো আজকে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমাদের আজকের যে শিখন ফল সেটা আমরা বলছি যে অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান তোমরা করতে পারবে। অর্থাৎ অনুপাত বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণ এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলোর সমাধান তোমরা সুন্দর করে করতে পারবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা মূল আলোচনায় অর্থাৎ গাণিতিক সমস্যায় চলে যাই। ফার্স্ট যে সমস্যাটা আমি নিয়ে এসেছি, দেখো প্রিয় শিক্ষার্থী, অনেক বড় একটা অঙ্ক, যেটা তোমাদের দেখে হয়তো একটু অন্যরকম মনে হতে চায়। আমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু এইরকম না। তোমরা জানো যে আমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে ক খ গ, অর্থাৎ ক এর জন্য 2 মার্ক, খ এর জন্য 4 মার্ক এবং গ এর জন্য 4 মার্ক। আমাদের 3টা কোশ্চেন থাকে, কিন্তু আমি এখানে তোমাদের 11টা কোশ্চেন সেট করে দিয়েছি। কারণ আমি একটা অঙ্ক থেকে এই চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে, মোটামুটি যেই সূত্রের অঙ্কগুলো তোমাদের করতে হয় বা পরীক্ষায় আসে, আমি সবগুলো ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করব যাতে তোমাদের সহজ হয় বুঝতে বা তোমরা যাতে অ্যাপ্লাই করতে ভালো পারো। এই জন্য জাস্ট আমাদের এরকম কোশ্চেন যে পরীক্ষায় আসে না ঠিক তা না, এরকম কোশ্চেন পরীক্ষায় আসে, কিন্তু সেইখানে আমাদের হয়তো ক নাম্বারে বলে দিল যে 2টা অনুপাতের কথা, খ নাম্বারে বললো 2টা অনুপাত, হয়তো বা গ নাম্বারে 2টা অনুপাত, এরকম ভাবে আসে। তো ঠিক আমরা সেরকম ভাবে না করে জাস্ট 11টা সূত্রকে এখানে উপস্থাপন করব। জাস্ট একটা ব্যালেন্স শিট থেকে 11টা সূত্র আমরা কিভাবে নিয়ে আসতে পারি বা কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেটা আমরা একটু দেখব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের সকলের কাছেই খাতা কলম আছে। যদি খাতা কলম থাকে তোমরা অবশ্যই, যদি বলছি না, খাতা কলম থাকা বাঞ্ছনীয়, অর্থাৎ খাতা কলম অবশ্যই থাকতে হবে। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা এই অঙ্কটা ট্রাই করব, অর্থাৎ একটা ব্যালেন্স শিট থেকে কিভাবে আমরা প্রায় 11টা জিনিস বা কি বলবো 11টা অনুপাত ক্যালকুলেশন করতে পারি সেটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমি তোমাদের অঙ্কটা একটু ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো এখানে একটা কোম্পানির ব্যালেন্স শিট দেওয়া আছে। দেখো প্রথমে আমাদের মূলধন এবং দায়গুলো একপাশে দেওয়া আছে। সেখানে আমরা দেখছি সাধারণ শেয়ার মূলধন, দেখছি সাধারণ সঞ্চিতি, এছাড়াও আছে লাভ ক্ষতি হিসাবের জের। তোমরা এটা বুঝতে পারছো যে লাভ ক্ষতি হিসাবের জের মানে দায় পার্শ্বে আছে, অর্থাৎ এটা অবশ্যই ক্রেডিট জের। যদি ডেবিট জের হতো তাহলে সেটা অবশ্যই সম্পত্তি পাশে থাকতো। যেহেতু দায় পার্শ্বে আছে সুতরাং অবশ্যই এটা ক্রেডিট জের।
10% ঋণপত্র অর্থাৎ 10% ঋণপত্র, যেটাকে আমরা লং টার্ম লায়াবিলিটি বা দীর্ঘমেয়াদী দায় বলে থাকি। দেখো আছে প্রদেয় হিসাব, এছাড়াও আছে প্রদেয় বিল এবং আছে ব্যাংক জমাতিরিক্ত। এইখানে আমি তোমাদেরকে আরেকটু বিশ্লেষণ করে বলতে চাই, আমাদের এইখানে কিন্তু মূলধন এবং দায় পার্শ্বে দুই প্রকার দায় রয়েছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল। আমরা যদি এখানে ক্লাসিফাই করে নিই যে কোনগুলো এক্সটার্নাল আর কোনগুলো ইন্টারনাল, অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত আমরা পরীক্ষার হলেও এই কাজটা করব, তাহলে আমাদের অঙ্ক ক্যালকুলেশন করতে খুব ইজি হবে। যেমন আমরা জানি যে সাধারণ শেয়ার মূলধন এটা কিন্তু ইন্টারনাল, সাধারণ সঞ্চিতি এটাও ইন্টারনাল, লাভ ক্ষতি হিসাবের জের এটাও ইন্টারনাল, ঋণপত্র এটা অবশ্যই এক্সটার্নাল লায়াবিলিটি, প্রদেয় হিসাব এটা অবশ্যই এক্সটার্নাল লায়াবিলিটি, প্রদেয় বিল এক্সটার্নাল, ব্যাংক জমাতিরিক্ত এক্সটার্নাল। একইভাবে আমরা যদি সম্পত্তি পাশেও একটু ক্লাসিফাই করে নিই, অনেক সময় আমাদের ব্যালেন্স শিটে কিন্তু ক্লাসিফিকেশন দেওয়া থাকে যে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ। সেই ক্ষেত্রে আমরা এখানে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ আলাদা করে ক্লাসিফাই করা নাই, কিন্তু আমরা দেখলে বুঝতে পারবো কোনটা চলতি কোনটা স্থায়ী। দেখো ভূমি, দালান, যন্ত্রপাতি এবং আসবাবপত্র এইগুলো কিন্তু আমাদের অবশ্যই ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ। নিচে দেখো আরো তিনটা আছে, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব এবং নগদ জমা, অবশ্যই এগুলো চলতি সম্পদ। নিচে আরো এক্সট্রা কিছু তথ্য দেওয়া আছে, অর্থাৎ আমরা জানি যে আমরা যখন অনুপাতগুলো ক্যালকুলেশন করব তখন আমাদের ব্যালেন্স শিট প্রয়োজন হতে পারে, আমাদের ইনকাম স্টেটমেন্ট প্রয়োজন হতে পারে। এখানে ইনকাম স্টেটমেন্ট দেওয়া নেই, কিন্তু ইনকাম স্টেটমেন্ট থেকে কিছু তথ্য নিচে অ্যাড করা আছে। ফার্স্ট যেটা দেওয়া আছে দেখো, প্রারম্ভিক মজুত পণ্য, অর্থাৎ বছরের প্রথমে যে মজুত পণ্যটা ছিল প্রতিষ্ঠানের। এছাড়াও দেওয়া আছে মোট লাভ, নিট লাভ, এছাড়াও দেওয়া আছে নিট বিক্রয়। তাহলে এই তথ্যগুলো দ্বারা আমাদেরকে এই নিচের 11টা অনুপাত আমরা ক্যালকুলেশন করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা কথা না বাড়িয়ে একেবারেই বোর্ডে চলে যাই, কারণ খুব দ্রুত আমরা অঙ্কগুলো করব, কারণ তোমরা এই চ্যাপ্টারের উপর অনেকগুলো ক্লাস পেয়েছো। আমি আশা করি যে তোমরা খাতা কলম নিয়ে বসলে এই অঙ্কটা আমার আগেই করে ফেলতে পারবে। আমি অনেক কথা বললাম, তোমরা অনেকক্ষণ ধরে অঙ্কটা দেখার সুযোগ পেয়েছো। এছাড়াও তোমরা বোর্ডে লক্ষ্য রাখো এবং স্লাইড হিসেবে তোমরা সাইডে কিন্তু অঙ্কটা পাবে, আর খাতা কলম থাকলে তোমরা মূল মূল পয়েন্টগুলো টুকেও নিতে পারো। তো আমরা বোর্ডে চলে যাই প্রিয় শিক্ষার্থী। প্রথমে আমাদের 1 নাম্বার করণীয়, 1 নাম্বার করণীয়তে আমাদের যেটা দেখা যাচ্ছে দ্রুত অনুপাত, দ্রুত অনুপাত, দ্রুত অনুপাত অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা বলি তারল্য অনুপাত, যেটাকে আমরা বলি অগ্নি অনুপাত, যেটাকে আমরা বলি তড়িৎ অনুপাত, যেটাকে আমরা অগ্নি পরীক্ষা অনুপাত বলে থাকি। অর্থাৎ এই দ্রুত অনুপাতের অনেকগুলো নাম আছে, যেটা আমরা বিগত ক্লাসে দেখেছি। দ্রুত অনুপাতের সূত্র কি? দ্রুত অনুপাতের সূত্র হচ্ছে তরল সম্পদ বা দ্রুত সম্পদ, তুমি বলতে পারো এখানে তরল সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। এখানে তোমরা কেউ তরল সম্পদ বাই তরল দায়ও ইউজ করতে পারো, তবে চলতি দায় ইউজ করাই বেটার হবে। বর্তমানে এটা নিয়ে অনেক সমস্যা, অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়। আমি কনফিউজড করতে চাই না, আমি তোমাদেরকে বলবো ডিরেক্ট তোমরা লিখবা তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, অর্থাৎ দায়কে আর তরল করার প্রয়োজন নেই, যেটা ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করে করা হয় সেটার আর প্রয়োজন নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই প্রথম সূত্র তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, এইটাকে যদি আমরা তরল সম্পদ বলতে যেটা বুঝে থাকি, যে সম্পদটা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যেই উইদাউট রিস্কে অর্থাৎ কোনো ঝুঁকি ছাড়াই নগদ টাকায় রূপান্তর করা যায়, সেটাকে আমরা তরল সম্পদ বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, এই অঙ্ক করার জন্য আমরা কিছু ক্যালকুলেশন করে নিব, অর্থাৎ আমাদের এই জিনিসগুলো আগেই ক্যালকুলেট করে নিতে হবে। তো প্রথমে আমরা তরল সম্পদ বের করে নিব। এখানে আমি একটু জায়গা রেখে দিলাম, কারণ এখানে আমরা অনুপাতটা ক্যালকুলেশন করব। আমরা প্রথমে তরল সম্পদটা বের করে নিই। তাহলে তরল সম্পদ সমান আমরা জানি তরল সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস আমাদের চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ সমূহ, যদি কোনো অগ্রিম খরচ থাকে। তো আমাদের অঙ্কে লক্ষ্য করো কোনো অগ্রিম খরচ নেই, শুধুমাত্র সমাপনী মজুদ আছে। তাহলে আমরা সমাপনী মজুদকে বাদ দিয়ে দিব, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। এখন আমাদের দেখার বিষয় আমাদের অঙ্কের মধ্যে তরল সম্পদ মানে চলতি সম্পদের মধ্যে কি কি আছে। আমরা দেখেছি চলতি সম্পদের মধ্যে প্রথমেই আছে সমাপনী মজুদ পণ্য, তারপরে আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, তারপরে আছে নগদ জমা, নগদ জমা।
এই কয়টা হচ্ছে আমাদের চলতি সম্পদের মধ্যে আছে। দেখো এই চলতি সম্পদের মধ্যে আমাদের তিনটা জিনিস আছে, এখান থেকে আমরা মাইনাস করব সমাপনী মজুদ, মাইনাস করব সমাপনী মজুদ। এখন আমরা টাকার অঙ্কগুলো বসিয়ে নিই। প্রথমেই টাকার অঙ্ক হচ্ছে সমাপনী মজুদে আছে 33,750 টাকা, প্রাপ্য হিসাবে আছে 22,500 টাকা এবং নগদ জমাতে আছে 4500 টাকা। এই হচ্ছে আমাদের চলতি সম্পদ। তাহলে তিনটা, এরপরে মাইনাস হচ্ছে আবার সমাপনী মজুদ, তাহলে 33,750। এখন আমরা যদি এই তিনটাকে যোগ করি তাহলে হচ্ছে 22 আর 4 26, 27 আর এখানে 33,750, 27 আর 33 মানে 60,750, 60,750 মাইনাস 33,750, 33,750 ইজিক্যাল টু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 27,000, ইজিক্যাল টু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 27,000। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের তরল সম্পদ দাঁড়ালো 27,000। আমরা তরল সম্পদ পেয়েছি 27,000। আমরা এইখানে তরল সম্পদটা বসিয়ে দিতে পারবো, আমরা যদি বসাতে চাই তাহলে আমরা তরল সম্পদ পেয়েছি 27,000, যেটা আমরা ক্যালকুলেশন করলাম। এখন আমাদের চলতি দায় ক্যালকুলেশন করতে হবে। আমরা এখানে লিখে রাখবো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে তো খাতা আছে, তোমরা খাতায় লিখছো, কিন্তু বোর্ডে আমাকে মিশাতে হবে, আমার জায়গা স্বল্প। আমি এখানে টুকে রাখলাম আমার সুবিধার্থে। আমাদের তরল সম্পদ 27,000 টাকা। এছাড়াও আমরা আরেকটা জিনিস টুকে রাখবো, সেটা হচ্ছে আমাদের চলতি সম্পদ, যেটা আমরা এই তিনটার ক্যালকুলেশনে পেয়েছি। চলতি সম্পদ আমাদের, যেটা আমাদের পরে প্রয়োজন হতে পারে, 60,750, 60,750। এখন আমরা নেক্সট স্টেপ, অর্থাৎ আমাদের যে চলতি দায়টা ক্যালকুলেশন করব। তো প্রিয় শিক্ষার্থী দেখো, চলতি দায় ক্যালকুলেশন করতে গেলে আমাদের আমরা আবার অঙ্কে চলে যাব। আমাদের চলতি দায় ছিল জাস্ট তিনটা, প্রদেয় হিসাব, প্রদেয় বিল এবং ব্যাংক জমাতিরিক্ত। আমি এখানে চলতি সম্পদ বের করেছিলাম, সেখান থেকে তরল সম্পদ ক্যালকুলেশন করে নিলাম। এখন আমরা যাব চলতি দায়ে। এখন আমরা যাব চলতি দায়। চলতি দায় আমাদের তিনটা রয়েছে, প্রদেয় হিসাব, তোমরা এগুলো ওয়ার্কিং আকারে সাইডে করে দিতে পারো, অর্থাৎ তোমাদের যে খাতা নিয়েছো সেই খাতার সাইডে একটা পোর্শন বা দাগ দিয়ে তোমরা এটা ওয়ার্কিং হিসাবে করে দিতে পারো, বা তোমরা অঙ্কের নিচেও ক্যালকুলেশন করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। প্রদেয় হিসাব, তারপরে আছে প্রদেয় বিল, প্রদেয় বিল, নেক্সট যেটা আছে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, আমাদের প্রদেয় হিসাব আছে 11,250 টাকা, 11,250 টাকা। আমাদের প্রদেয় বিল সেম 11,250, 11,250। নেক্সট আছে দেখো ব্যাংক জমাতিরিক্ত 4,500। এখন এই কয়টাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কত, 11,22 অর্থাৎ 22,500, আর হচ্ছে এখানে 4,500, 22 আর 4 26 মানে 27,000। আবারও আমাদের চলতি দায় 27,000, চলতি দায় 27,000। এগুলো তোমাদের প্রয়োজন নেই, আমি টুকে রাখলাম। চলতি দায় 27,000, তোমাদের কাছে খাতা আছে, পেজ উল্টালেই তোমরা পেয়ে যাবে। চলতি দায় আমাদের 27,000। তাহলে আমরা দ্রুত অনুপাত করার জন্য তরল সম্পদ এবং চলতি দায়, আমরা তরল সম্পদ পেয়েছিলাম 27,000, আমরা চলতি দায়ও পেয়েছি 27,000। ভাগ্যক্রমে আমাদের দুটা মিলে গেছে, সেম। 27,000 কে 27,000 দিয়ে ভাগ করলে কত হয়, নিশ্চয়ই 1। তাহলে আমাদের দ্রুত অনুপাত 1:1, 1:1। অর্থাৎ তোমাদের নিশ্চয় মনে আছে প্রিয় শিক্ষার্থী যে আমাদের দ্রুত অনুপাতের আদর্শ মান 1:1, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের তরল সম্পদ যদি 1 টাকা থাকে তাহলে চলতি দায়ে 1 টাকা থাকা উচিত। নেক্সট আমরা চলে যাব 2 নম্বরে। প্রিয় শিক্ষার্থী 2 নম্বর আমাদের যেটা বলছে সেটা আরো সহজ, 2 নম্বরটা আগে বললে ভালো হতো। বলছে চলতি অনুপাত। চলতি অনুপাত, যেহেতু আমরা প্রথমটা দ্রুত অনুপাত করার জন্য ক্যালকুলেশন করে ফেলেছি, এটা করতে আমাদের খুব বেশি সমস্যা হবে না। চলতি অনুপাত, চলতি অনুপাত সমান সমান কি মনে আছে নিশ্চয়?
চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখন চলতি সম্পদ আমাদের কত ছিল প্রিয় শিক্ষার্থী? চলতি সম্পদ আমাদের ছিল 60,750। আমরা প্রথম ওয়ার্কিং এর জন্য ক্যালকুলেশন করে নিয়েছিলাম। অর্থাৎ চলতি সম্পদ দ্যাট মিন্স আমাদের সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব এবং নগদ জমা, এই তিনটার সমষ্টি ছিল 60,750। আর চলতি দায় আমাদের 27,000, যেটা আমাদের অলরেডি আমরা দ্রুত অনুপাতের সময় ক্যালকুলেশন করেছি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রদেয় হিসাব, প্রদেয় বিল এবং ব্যাংক জমা অতিরিক্ত। এখন এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের যেটা দাঁড়ায়, অর্থাৎ 60,750 কে আমরা ভাগ দিব 27,000 দ্বারা। 60,750 ডিভাইডেড বাই 27,000, 2.25 is to 1, অর্থাৎ 2.25:1। আমরা জানি যে এটার আদর্শ মান 2:1, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের চলতি সম্পদ 2 টাকা থাকলে চলতি দায় 1 টাকা থাকা উচিত। সুতরাং আমরা বলবো এই প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা ভালো, কেননা প্রতিষ্ঠানের প্রতি 1 টাকা দায়ের বিপরীতে রয়েছে 2 টাকা 25 পয়সা। এবং দ্রুত অনুপাতও দেখো, লক্ষ্য করো শিক্ষার্থী, 1:1, যেটা একেবারেই আদর্শ মান, যেটা নিয়ে কোনো প্রশ্নই আসে না। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই দ্রুত অনুপাত এবং চলতি অনুপাত খুব সহজেই বুঝতে পেরেছো। নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত, এতক্ষণ আমরা এই যে দুটো অনুপাত ক্যালকুলেশন করলাম, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী আর্থিক সচ্ছলতা কিংবা একটা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী বা তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা ক্যালকুলেশনের জন্য এই অনুপাতগুলো ক্যালকুলেশন দরকার হয়। এখন হচ্ছে মজুদ আবর্তন অনুপাত আমরা দেখব, 3 নম্বরে রয়েছে। আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি, নিশ্চয় বলতে পারবে। এসব সূত্র মুখস্থ থাকতে হবে, নতুবা আমরা অঙ্ক করতে পারবো না। মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাতের সূত্র রয়েছে 2টা। আমরা জানি যে প্রথমতই মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। যদি আমাদের কোনো কারণে আমাদের কাছে যে ব্যালেন্স শিট কিংবা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, সেই ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট থেকে বিক্রিত পণ্যের ব্যয় ক্যালকুলেশন করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে আমরা মজুদ আবর্তন অনুপাতের সূত্র লিখতে পারি বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই জায়গাটা ফাঁকা রাখলাম, আমরা আমাদের ক্যালকুলেশন করার পর বসিয়ে দিব। আমরা এখানে ওয়ার্কিং, তোমাদের কাছে যে খাতা আছে তোমরা জাস্ট এইভাবে দাগ দিয়ে এখানে দিয়ে ক্যালকুলেশন করে নিবে। আমি বোর্ডের নিচেই করে নিচ্ছি। আমরা প্রথমেই বের করব বিক্রিত পণ্যের ব্যয়। ফার্স্ট অফ অল আমরা ক্যালকুলেশন করব বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান কি? আমি গত 2টা ক্লাসেই তোমাদেরকে এই জিনিসগুলো শিখিয়েছি। বিক্রিত পণ্যের ব্যয় ইজিক্যাল টু বিক্রয় মাইনাস মোট লাভ। বিক্রয় মাইনাস মোট লাভ, অর্থাৎ আমরা জানি কি মোট লাভ সমান সমান কি? মোট লাভ সমান সমান আমরা জানি বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। জাস্ট ওই সমীকরণটাকে যদি আমরা ঘুরিয়ে নিই তাহলে বিক্রয় মাইনাস মোট লাভ, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস মোট লাভ। দেখো আমাদের নিচের যে অতিরিক্ত তথ্যাবলী রয়েছে সেখানে কিন্তু আমরা জানি যে আমাদের বিক্রয়, মোট লাভ, নিট লাভ, প্রারম্ভিক মজুদ পণ্য এইগুলো কিন্তু কখনোই ব্যালেন্স শিটে দেখানো থাকে না। এইগুলো সবসময় ইনকাম স্টেটমেন্টের তথ্য। তো আমাদের এই অঙ্কে ইনকাম স্টেটমেন্ট দেওয়া নেই, কিন্তু এই তথ্যগুলো নিচে আমাদেরকে ডেলিভার করা হয়েছে, অর্থাৎ এক্সট্রা তথ্য হিসেবে এগুলো দেওয়া রয়েছে। দেখো নিট বিক্রয় রয়েছে 2,25,000, 2,25,000 মাইনাস মোট লাভ, মোট লাভ রয়েছে 67,500, 67,500। এই 2,25,000 থেকে 67,500 যদি আমরা বাদ দিই তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব 2,25,000 মাইনাস 67,500 ইজিক্যাল টু 1,57,500, 1,57,500।
বিক্রিত পণ্যের ব্যয় 1,77,500। এবার আমরা বের করব গড় মজুদ। আমরা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু গড় বের করা শিখেছি প্রিয় শিক্ষার্থী, মনে আছে তো? আমি গত ক্লাসেও জানিয়েছি যে আমাদের গড় মজুদ সাধারণত হয়ে থাকে দুইটা মজুদের সমষ্টিকে 2 দ্বারা ভাগ। আমাদের এখানেও দুইটা মজুদ রয়েছে, দেখো একটা রয়েছে প্রারম্ভিক মজুদ আর একটা রয়েছে সমাপনী মজুদ। তোমরা জানো যে প্রারম্ভিক মজুদ আমাদের ইনকাম স্টেটমেন্টে দরকার হয়, আর সমাপনী মজুদ আমাদের ব্যালেন্স শিটের সম্পদ পাশে দেখানো থাকে। এগুলো সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের ধারণা রয়েছে, কারণ তোমরা আর্থিক অবস্থার বিবরণীর ক্লাস পড়েছো। এটাকে আমরা জাস্ট 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ আমাদের প্রারম্ভিক মজুদ দেখো 22,500, 22,500 অর্থাৎ এক্সট্রা তথ্য বলি যেখানে রয়েছে সেখানে রয়েছে 22,500 প্রারম্ভিক মজুদ। সমাপনী মজুদ আমরা কোথায় খুঁজবো? সমাপনী মজুদ অবশ্যই আমরা ব্যালেন্স শিটের সম্পদ পাশে খুঁজবো। ব্যালেন্স শিটের সম্পদ পাশে 33,750, 33,750 ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কত? আমরা 33,750 এর সাথে 22,500 যোগ করে 2 দ্বারা ভাগ করব। তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটর নিয়ে বসছো। 33,750 যোগ 22,500 ডিভাইডেড বাই 2 28,125, 28,125 এটা হচ্ছে আমাদের গড় মজুদ। এখন আমরা এইখানে যে সূত্রটা লিখেছিলাম প্রিয় শিক্ষার্থী, দেখো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 1,57,500 আর গড় মজুদ 28,125। আমরা দুটো পেয়ে গেছি, আমরা এখানে বসিয়ে দিতে পারবো। আমার তো মিশানোর সুযোগ আছে, তোমাদের মিশানোর সুযোগ নেই, সেইভাবে তোমরা জায়গা ক্যালকুলেশন করে লিখবে। আমাদের 1,57,500 ডিভাইডেড বাই গড় মজুদ 28,125 এইটা। এখন আমরা এটাকে জাস্ট অনুপাত বের করে নিব। আমরা জানি যে মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান 8 বার, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মজুদ 8 বার আবর্তিত হতে পারে। দেখি আমাদের এখানে কত আসে, আদর্শ মানের নিচে বা উপরে কত আছে। 1,57,500 ডিভাইডেড বাই 28,125 ইজিক্যাল টু 5.6, 5.8 বার, অর্থাৎ আদর্শ মানের নিচে রয়েছে। একটা প্রতিষ্ঠানের মজুদ 8 বার পর্যন্ত আবর্তিত হতে পারে, এখানে আমাদের 5.8 বার আবর্তিত হয়েছে। সরি 5.6 প্রিয় শিক্ষার্থী, ভুল লিখেছি আমি। 5.6 বা 5.6 এই হচ্ছে আমাদের তাহলে মজুদ আবর্তন অনুপাত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব মূলধন গিয়ারিং অনুপাত। এই মজুদ আবর্তন অনুপাত এবং মূলধন গিয়ারিং অনুপাত যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আসলে সত্য কথা বলতে আমি এখানে যে অনুপাতগুলো উঠিয়ে নিয়ে আসছি, অর্থাৎ একটা অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য আদর্শ হিসাবে, এই ম্যাক্সিমাম সূত্রগুলোই তোমাদের খুব বেশি প্রয়োজন এবং এগুলো তোমাদের হরহামেশাই পরীক্ষাতে আসে। আমরা 4 নম্বর চলে যাব। 4 নম্বর হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত। প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি গত ক্লাসে পড়িয়েছিলাম মূলধন গিয়ারিং অনুপাত ইজিক্যাল টু স্থির খরচ যুক্ত তহবিল। স্থির খরচ যুক্ত তহবিল। দ্যাট মিনস যেই তহবিল বা যেই ফান্ডিং এর জন্য একটা প্রতিষ্ঠানের খরচ ফিক্সড। অ্যাজ ফর এক্সাম্পল এখানে আমাদের দেখো 10% ঋণপত্র রয়েছে 1,12,500। ওই প্রতিষ্ঠানকে এই 10% ঋণপত্রের জন্য সব সময় কিন্তু তাকে সুদ গুনতে হবে। ঠিক তেমনই অগ্রাধিকার শেয়ার থাকতে পারে, এছাড়াও আরো লং টার্ম ডেট থাকতে পারে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে। এটাকে আমরা ডিভাইড করব সাধারণ শেয়ার মূলধন দ্বারা। কি দ্বারা? সাধারণ শেয়ার মালিকানা তহবিল। সাধারণ শেয়ার মালিকানা তহবিল। সাধারণ শেয়ার মালিকানা তহবিল দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে স্থির খরচ যুক্ত তহবিল এক্সট্রা করে ক্যালকুলেশন করতে হবে না শিক্ষার্থী। তোমরা দায়ের দিকে দেখো, একটা মাত্র রয়েছে 10% ঋণপত্র 1,12,500, 1,12,500 এই একটাই রয়েছে। যদি এখানে আরো কোনো পার্সেন্টেজ দিয়ে ঋণপত্র থাকতো বা দীর্ঘমেয়াদী দায় থাকতো আমরা সেগুলো নিতাম,
প্লাস যদি অগ্রাধিকার শেয়ার থাকতো তাহলে আমরা সেটা নিতাম। সবসময় মনে রাখবে যেখানে পার্সেন্টেজ ফিক্সড করা আছে সেটাই কিন্তু স্থির খরচ যুক্ত তহবিল। এখন আমাদেরকে একটা জিনিস ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা তহবিল। সাধারণ শেয়ার মালিকানা তহবিল প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের ক্যালকুলেশন করা শিখিয়েছি, অর্থাৎ শেয়ার মালিকদের জন্য যেই তহবিলগুলো আছে এইখানে দেখো আমরা বের করব সাধারণ শেয়ার মালিকানা তহবিল। এখানে সাধারণ শেয়ার মালিকানা তহবিল এবং কি বলবো মালিকানা তহবিল একই, কেননা কোনো অগ্রাধিকার শেয়ার এখানে নেই। সাধারণ শেয়ার মালিকানা তহবিল, সাধারণ শেয়ার মালিকানা তহবিল ইজিক্যাল টু কি কি আছে আমি একটা একটা করে লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই সাধারণ শেয়ার মূলধন, একটু ডান দিকে সরিয়ে লিখি তোমাদের দেখতে সুবিধা হবে। প্রথমেই রয়েছে সাধারণ শেয়ার মূলধন, কত টাকা দেখো আছে 2,25,000। এছাড়াও রয়েছে সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি দেখো আছে 45,000। নেক্সট যেটা আছে লাভ ক্ষতি হিসাবের জের, লাভ ক্ষতি হিসাবের জের, অবশ্যই এটা ক্রেডিট জের, অর্থাৎ লাভ ক্ষতি হিসাবের জের, যেটাকে আমরা ক্রেডিট জের হিসাবে দেখতে পাচ্ছি, আছে কত 33,750। 33,750 এই তিনটা আইটেমকে আমরা যোগ করে ফেলবো, তাহলে আমরা মালিকানা তহবিল পাবো। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু যোগ করে ফেলো, 2,25,000 প্লাস 45,000 প্লাস 33,750, 2,25,000 প্লাস 45,000 প্লাস 33,750, 3,03,750, 3,03,750। এটা আমি এখানে একটু টুকে রাখতে চাই কারণ আমার প্রয়োজনে পরে দরকার হতে পারে। মালিকানা তহবিল জাস্ট আমার সুবিধার্থে 3,03,750। তোমাদের কাছে খাতা থাকবে, এই ক্যালকুলেশনটা তোমাদের কাছে থাকবে, তোমরা এনি টাইম খাতার পেজ উল্টিয়ে এই ক্যালকুলেশনের এইটা দেখে নিতে পারবে। তাহলে এখানে আমরা দিয়ে দিব 3,03,750। এখন আমরা মূলধন গিয়ারিং অনুপাতের অনুপাতটা বের করে ফেলবো। 1,12,500 ডিভাইডেড বাই 3,03,750, 1,12,500 ডিভাইডেড বাই 3,03,750 ইজিক্যাল টু 0.37, 0.37:1। এইটা অর্থাৎ আমাদের মূলধন গিয়ারিং অনুপাত 0.37:1। এটার আদর্শ মান 1:3। প্রিয় শিক্ষার্থী আমরা আদর্শ মানের কাছে যেতে পারিনি, আমি এটা মিশিয়ে দিলাম। নেক্সট আমরা চলে যাব আমাদের 5 নম্বরে। 5 নাম্বার খুবই ইজি একটা জিনিস রয়েছে, দেখো মোট লাভ অনুপাত। 5 নাম্বার খুব ইজি একটা জিনিস রয়েছে, মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত সমান আমরা কি জানি, মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয়, মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয়। 5 নাম্বার আমরা যাব মোট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত ইজিক্যাল টু মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয়। নিট বিক্রয় বলতে বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা। তবে এখানে আমাদের কিন্তু নিট বিক্রয় দেওয়াই আছে অঙ্কে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমাদের নিজের যে অতিরিক্ত তথ্যাবলীগুলো রয়েছে সেখানে কিন্তু মোট লাভ দেওয়া আছে। মোট লাভ দেওয়া আছে 67,500 আর বিক্রয় দেওয়া আছে 2,25,000। যদি আমাদের মোট লাভ এবং নিট বিক্রয় দেওয়া না থাকতো তাহলে আমরা ক্যালকুলেশন করে নিতাম। কিভাবে ক্যালকুলেশন করে নিতাম, আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পেতাম, মোট লাভ। আর বিক্রয় থেকে আমরা যদি বিক্রয় ফেরত এবং বিক্রয় বাটা এই তথ্যগুলো যদি থাকতো বাদ দিয়ে নিতাম তাহলে আমরা পেতাম নিট বিক্রয়। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো, শিক্ষার্থী আমরা এটা মোট লাভ অনুপাত বের করছি যেটা আমাদের কিন্তু 100%-এ, সুতরাং আমরা 100 দ্বারা গুণ করে নিব। সবসময় মনে রাখবে আমাদের মোট লাভ এবং নিট লাভ পার্সেন্টেজে, অর্থাৎ লাভ সম্পর্কিত গুলো
পার্সেন্টেজে, তাহলে আমাদের ৬৭,৫০০ ডিভাইডেড বাই 2,25,000 গুণিত 100 ইজিক্যাল টু 30%। 30% প্রতিষ্ঠানের মোট লাভ অনুপাত অবশ্যই ভালো। আমরা জানি আদর্শ মান কত, আদর্শ মানের কাছাকাছি। আমরা এবার যাবো 6 নম্বরে। 6 নম্বরে দেখো কি আছে, দায় মালিকানা অনুপাত। আচ্ছা আমি এটা মিশিয়ে দিই, আমরা উপর থেকেই লিখি। আমাদের মোট লাভ অনুপাত হয়ে গেছে, মোট লাভ অনুপাত আমাদের 30%, যেটার আদর্শ মান আমরা জানি যে 20 থেকে 30%, অর্থাৎ আমাদের সর্বোচ্চটা আমরা অর্জন করেছি। অর্থাৎ প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা ভালো। যদি তোমাদেরকে এখানে মন্তব্য করতে বলা হয় যে এই প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতার উপর মন্তব্য করো, তাহলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে যে মুনাফা অর্জন ক্ষমতা সন্তোষজনক, কেননা মুনাফা অর্জন ক্ষমতার আদর্শ মান 20 থেকে 30, কিন্তু আমরা আমাদের অর্জিত মান রয়েছে 30%, যেটা সর্বোচ্চ। তো প্রিয় শিক্ষার্থী আমরা 6 নম্বরে চলে যাই। 6 নম্বর দেখো, দায় মালিকানা অনুপাত। অর্থাৎ এইখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে, দায়ের সাথে মালিকানার সম্পর্ক। আমি আবারও এখানে বলবো এই সূত্রটা আলোচনা করতে গিয়ে যে এখানে দায় বলতে বহির্দায়কে বোঝানো হয়েছে। আমাদের লায়াবিলিটি ঠিক দুই প্রকার, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। এখানে দায় বলতে বহির্দায়কে বোঝানো হয়েছে। আমরা সূত্রটা লিখে দিই, তাহলে মোট দায় বা মোটটালি লিখতে পারি বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। মালিকানা তহবিল, এখানে বহির্দায় আমরা দেখে নিব প্রিয় শিক্ষার্থী। আমরা যখন অঙ্ক আমি পড়ে দিয়েছিলাম তখনই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কোনগুলো ইন্টারনাল আর কোনগুলো এক্সটার্নাল। দেখো আমাদের 10% ঋণপত্র, প্রদেয় হিসাব, প্রদেয় বিল এবং ব্যাংক জমাতিরিক্ত, এগুলোই হচ্ছে আমাদের বহির্দায়। আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিই। বহির্দায় ইজিক্যাল টু চলতি দায়। সবসময় মনে রাখবে যে চলতি দায় অবশ্যই বহির্দায়। চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় বা ঋণপত্র, যেখানে এখানে আমাদের চলতি দায় ছিল 27,000। প্রিয় শিক্ষার্থী তোমাদের নিশ্চয় মনে আছে, তোমরা ক নাম্বার করণীয়তে করেছো। দীর্ঘমেয়াদী ঋণপত্র আছে 10%, 1,12,500, 1,12,500, তাহলে 27 আর 12 39, অর্থাৎ 1,39,500, 1,39,500 এটা হচ্ছে আমাদের বহির্দায়। আমরা এখানে দিয়ে দিতে পারি প্রিয় শিক্ষার্থী 1,39,500। আর এই যে মালিকানা তহবিল, আমরা কিন্তু ক্যালকুলেশন করেছিলাম মালিকানা তহবিল। আমরা যখন মূলধন গিয়ারিং অনুপাত করেছিলাম তখন কিন্তু আমরা সাধারণ শেয়ার মালিকানা তহবিল ক্যালকুলেশন করেছিলাম। এখানে যেহেতু অগ্রাধিকার শেয়ারের কোনো ভূমিকা নেই বা আমাদের ব্যালেন্স শিটে কোনো অগ্রাধিকার শেয়ার ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং আমাদের সাধারণ শেয়ার মালিকানা তহবিলও সেম। আমি আমার সুবিধার্থে এখানে লিখে রাখছিলাম প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে তোমরা দেখো তোমরা যখন 4 নম্বর করণীয় করেছো তখন কিন্তু এই 3,03,750 এটা ক্যালকুলেশন করেছো। 3,03,750 অর্থাৎ আমরা একবার ক্যালকুলেশন করেছি, সুতরাং আমাদের সেকেন্ড টাইম ক্যালকুলেশন করে টাইম ওয়েস্ট আমরা করব না। আমাদের কাছে যদি তথ্য থাকে আমরা সেই তথ্যই এখানে ইনপুট করে দেব। তো প্রিয় শিক্ষার্থী জাস্ট এটাকে আমরা একটু ভাগ করে নিব, ভাগ করলে আমরা অনুপাতটা পেয়ে যাব। কি আছে, 1,39,500 ভাগ হচ্ছে 3,03,750। এখানে আছে 0.4592, অর্থাৎ আমরা বলতে পারি যে 0.46:1 দায় মালিকানা অনুপাত 0.46:1, 0.46:1। ওকে প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা যাব 7 নম্বরে, যেটা তোমাদের জন্য আরেকটু ইম্পর্টেন্ট এবং একটু ঝামেলাপূর্ণ। অনেক স্টুডেন্ট এটাকে ঝামেলা মনে করে, অর্থাৎ বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব নিট লাভ। এই অনুপাতটাকে অনেক স্টুডেন্ট কিন্তু খুব ঝামেলা মনে করে। আমি তোমাদেরকে সহজভাবে এটা গত ক্লাসেও শিখিয়েছি, আবারও আজকে আমি যতটা পারা সম্ভব সহজভাবে উপস্থাপন করব। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে নক করতে পারো এনি টাইম। দেখো 7 নম্বরে আমরা চলে যাই। 7 নম্বর রয়েছে বিনিয়োজিত মূলধনের উপর সুদ। অনেক বড়, আমি 2 লাইনে লেখার চেষ্টা করব, তোমাদের কাছে তোমরা প্রয়োজনে 1 লাইনেও লিখতে পারো। বিনিয়োজিত
মূলধনের ওপর সুদ ও কর পূর্ব, ওপর সুদ ও কর পূর্ব নিট লাভ অনুপাত। এইটার সূত্র কি? এটার সূত্র দুইটা, অর্থাৎ আমরা যে নামটা দেখছি প্রিয় শিক্ষার্থী, এই নামের থেকে কিন্তু আমরা সূত্র পেয়ে যাব, নামের থেকে সূত্র পেয়ে দেবো। দেখো, বিনিয়োজিত মূলধনের উপর সুদ ও কর পূর্ব নিট লাভ, অর্থাৎ সুদ ও কর পূর্ব নিট লাভকে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ। তাহলে আমরা এখানে প্রথমে লিখে দিব সুদ ও কর পূর্ব নিট লাভ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। প্রিয় শিক্ষার্থী, সুদ ও কর পূর্ব নিট লাভ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। এখন এই দুইটা জিনিসই কিন্তু আমাদের অঙ্কে দেখো ওইভাবে সাপ্লাই দেওয়া নেই আমাদের কাছে, অর্থাৎ আমাদের ডিরেক্ট কোনো আইটেম বলছে না যে এটা বিনিয়োজিত মূলধন, আবার কোনো আইটেম বলছে না যে এটা সুদ ও কর পূর্ব নিট লাভ। তবে হ্যাঁ, আমাদেরকে নিট লাভ সাপ্লাই দেওয়া আছে। যেহেতু আমাদেরকে নিট লাভ সাপ্লাই দেওয়া আছে, সেহেতু আমরা নিট লাভ থেকে সুদ এবং কর পূর্ব নিট লাভটা ক্যালকুলেশন করে নেব। ফার্স্ট অফ অল আমি সুদ ও কর পূর্ব নিট লাভ এখানে ক্যালকুলেশন করে নিই। সুদ ও কর পূর্ব নিট লাভ, নাম থেকেই আমরা বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী, আমরা নাম থেকেই বুঝতে পারছি যে সুদ এবং কর বাদ দেওয়ার পূর্বের নিট লাভ। আমরা যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করি, তোমরা জানো যে আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, পাই মোট লাভ। মোট লাভ থেকে আমরা সকল প্রকার পরিচালন ব্যয়, সকল প্রকার প্রশাসনিক খরচ, সকল প্রকার বিক্রয় খরচ বাদ দেওয়ার পরে আমরা পাই নিট লাভ। সেই নিট লাভটাকে আমরা বলি সুদ এবং কর পূর্ব নিট লাভ। সেখান থেকে আমাদের যদি নন অপারেটিং কোনো কস্ট থাকে, অর্থাৎ কোনো ইন্টারেস্ট বা কোনো সুদ থাকে, সেই সুদটা বাদ দিয়ে দিই। সুদ বাদ দেওয়ার পরে আমরা পাই পরিচালন আয় বা অপারেটিং নিট লাভ। তারপরে আমরা কর যদি থাকে আমরা বাদ দিয়ে দিই, সেটার পরে আমরা বলি কর পরবর্তী নিট লাভ। তো আমাদের কাছে যে নিট লাভটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, আমরা সবসময় সেটা ধরে নিব যে সেটা আমাদের কর পরবর্তী নিট লাভ, সুদ এবং কর পরবর্তী নিট লাভ। অর্থাৎ এখানে দেখো নিট লাভ আমাদেরকে দেওয়া আছে নিট লাভ আমাদের দেওয়া আছে, এটার সাথে আমরা শুধুমাত্র যোগ করে নিব। আমি এখানে আবারও তোমাদেরকে একটু বলতে চাই, আমাদের কাছে যে নিট লাভটা দেওয়া আছে সেটা সকল কিছু বাদ দেওয়ার পরের নিট লাভ, অর্থাৎ সুদ এবং কর বাদ দেওয়ার পরের নিট লাভ। তাহলে আমরা যদি পূর্বেরটা বের করতে চাই, আমাদের দেওয়া আছে পূর্বের মানে পরেরটা, আমরা যদি পূর্বেরটা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে যোগ করে নিতে হবে। এর সাথে আমরা যোগ করে নিব সুদ, আমি তোমাদেরকে বলছি এখানে সুদ এবং কর যোগ করে নিব। তো আমাদের এই অঙ্কে কিন্তু কর নেই, আমাদের এই অঙ্কে কিন্তু কর নেই, শুধুমাত্র সুদ রয়েছে। সুতরাং আমরা কর লিখবো না, আমরা শুধুমাত্র সুদ পর্যন্তই থাকবো। যদি কর দেওয়া থাকতো আমরা কর যোগ করে নিতাম। তাহলে আমাদের নিট লাভ দেখো নিচে দেওয়া আছে 33,750। এখন সুদ বলতে আমরা দায় পাশে একটা জিনিসই দেখতে পাচ্ছি, 10% ঋণপত্র 1,12,500। এই 1,12,500 উপর 10% কত হয়? 11,250। 11,000, আমি এটা পুরোটাই লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। 1,12,500 গুণিত 10%, এইটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। তাহলে 33,750 যোগ হচ্ছে 11,250 ইজিক্যাল টু কত? 33-এর সাথে 11 যোগ করলে আমাদের হয় 44। 45,000 আমরা দেখতে পাচ্ছি, যদিও আমি গুণ যোগ করে নিই। 33,750 যোগ 11,250 45,000। তাহলে আমরা এখানে আমরা পেলাম উপরে 45,000। এখন নিচে আমরা বের করব বিনিয়োজিত মূলধন। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য রাখো, আমি বিনিয়োজিত মূলধন নিয়ে তোমাদের একটু কথা বলবো, কারণ আমরা এই বিনিয়োজিত মূলধন ক্যালকুলেশন করতে গিয়ে অনেক সময় ঝামেলা করি বা আমরা বুঝতে পারি না। বিনিয়োজিত মূলধন বের করার জন্য আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমরা বিনিয়োজিত মূলধন দুইটা ভাবে বের করতে পারি। প্রথমত আমরা দায়ের পাশ থেকেও বের করতে পারি, আবার
সম্পত্তি পাশ থেকেও বের করতে পারি। বিনিয়োজিত মূলধনকে আমরা যদি দায় পাশ থেকে বের করতে পারি বা দায় সাইড থেকে ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? আমাদের মালিকানা যে তহবিলটা রয়েছে, সেই মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায়কে যোগ করে নিতে হবে। লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থী, আমি আবারও রিপিট করছি, মালিকানা তহবিলের সঙ্গে দীর্ঘমেয়াদী দায়কে অ্যাড করে নিব। মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়। যদি সেটা সম্ভব না হয় বা তোমাদের সুবিধা না হয়, তাহলে তোমরা টোটাল দায় থেকে চলতি দায় বাদ দিয়ে দিবে, তারপরেও কোনো সমস্যা নেই। এবং সম্পদ পাশে যদি তোমরা বের করতে চাও, তাহলে সম্পদ থেকে চলতি দায়, মোট সম্পদ মাইনাস চলতি দায়, মোট সম্পদ মাইনাস চলতি দায়। এখানে আমি ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাতে চাই। দেখো, আমরা যদি সম্পদ সাইড থেকে বের করতে চাই, তাহলে বিনিয়োজিত মূলধন, বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত মূলধন ইজিক্যাল টু কি হবে? মোট সম্পদ মাইনাস চলতি দায়। আমরা এখানে দেখবো আমাদের মোট সম্পদ দেওয়া আছে 4,43,250, 4,43,250 মাইনাস দিয়ে দিব আমরা কি? চলতি দায়। আমাদের চলতি দায় হয়েছিল 27,000, মনে আছে তো? চলতি দায় হয়েছিল 27,000। তাহলে এই 4,43,250 মাইনাস হচ্ছে 27,000, 4,43,200, 4,43,250 মাইনাস হচ্ছে 27,000, 4,16,250, 4,16,250। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে ম্যাথটা রয়েছে বা অঙ্কটা রয়েছে, তোমরা যদি দায় পাশ থেকেও দেখো একই আসবে, অবশ্যই এক আসবে। আমাদের টোটাল দায় আছে দেখো কত? 4,43,250। এখান থেকে যদি তোমরা চলতি দায়টা বাদ দিয়ে দাও, তাহলেও কিন্তু 4,16,250 সেম অ্যামাউন্ট তোমরা পেয়ে যাবে ক্যালকুলেশন করতে। অর্থাৎ বিনিয়োজিত মূলধন ক্যালকুলেশন করা নিয়ে খুব একটা ঝামেলা নেই। আবার যদি তোমরা মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করে দাও, অর্থাৎ আমাদের মালিকানা তহবিল কত ছিল? আমাদের মালিকানা তহবিল আমরা ক্যালকুলেশন করেছিলাম 3,03,750। এর সাথে দীর্ঘমেয়াদী দায় যেটা রয়েছে অর্থাৎ 1,12,500, এর সঙ্গে 1,12,500 তোমরা যোগ করে দাও, তাও তোমরা 4,16,250 ক্যালকুলেশন করতে পারবে। অর্থাৎ বিনিয়োজিত মূলধনকে তোমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই ক্যালকুলেশন করে নিতে পারবে তোমাদের সুবিধা মতো। তাহলে 4,16,250 এটা সমান সমান আমাদের কত আসে আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, এটাও কিন্তু আমাদের কর ও লাভ অনুপাত, সুতরাং আমরা 100 দ্বারা গুণ করে নিব, না হলে আমাদের পার্সেন্টেজ আসবে না। 100 দ্বারা গুণ করে নিব আমরা। কি বলেছিলাম? 45,000 ডিভাইডেড বাই 4,16,250। আমাদের 10 পয়েন্ট মানে 10.81%, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড পার্সেন্টেজ। আশা করি তোমরা এই বিনিয়োজিত মূলধনের উপর সুদ এবং কর পড়ব, বিশেষ করে বিনিয়োজিত মূলধন ক্যালকুলেশন নিয়ে কোনো জটিলতায় ভুগবে না। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই নক করবে। শিক্ষার্থী, আমরা তাহলে আমাদের নেক্সট প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে দেখো নিট লাভ অনুপাত। এটা খুব ইজি, তোমরা 1 মিনিটে করে নিতে পারবে। নিট লাভ ডিভাইডেড বাই মোট বিক্রয় বা নিট বিক্রয়। দেখো আমাদের নিট লাভও দেওয়া আছে এবং বিক্রয় দেওয়া আছে, জাস্ট 100 দ্বারা গুণ করে আমরা একটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করে নিতে পারবো। তারপরে আমি করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমরা 8 নম্বরে চলে যাই। এটা কত ছিল? 4,16,250 বিনিয়োজিত মূলধন। আমি আমার সুবিধার্থে লিখে রাখলাম নিট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত কি? উপরে নিট লাভ, নিচে নিট বিক্রয়, নিচে নিট বিক্রয় গুণিত 100। আমাদের নিট লাভ দেখো দেওয়া আছে 33,750, নিট বিক্রয় 2,25,000 দেওয়াই আছে। জাস্ট 100 দ্বারা গুণ করে দিব। এর মতো সহজ হয় না। অর্থাৎ মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত যেগুলো আছে মোটামুটি সবই সহজ, শুধুমাত্র বিনিয়োজিত মূলধনের উপর সুদ এবং করপূর্ব নিট লাভ ব্যতীত। প্রিয় শিক্ষার্থী, 33,750 ডিভাইডেড বাই 2,25,000 গুণিত 100 ইজিক্যাল টু 15%। এটা হচ্ছে আমাদের নিট লাভ অনুপাত। নেক্সট কোনটা রয়েছে? মালিকানা সম্পত্তির অনুপাত। মালিকানার সাথে মোট সম্পত্তি,
মালিকানার সঙ্গে মোট সম্পত্তি, এটা আমরা একটু দেখব। মালিকানার সাথে মোট সম্পত্তি, মালিকানা মোট সম্পত্তির অনুপাত কত নাম্বার? আমাদের 9 নাম্বার। মালিকানা মোট সম্পত্তির অনুপাত, এটা সমান সমান আমাদের, আমরা সূত্র মনে রাখার জন্য সবসময় আমরা এটাকে উপরে রাখবো, অর্থাৎ মালিকানা তহবিল। আমাদের সূত্রগুলো অবশ্যই মুখস্থ থাকা উচিত। মালিকানা তহবিল, তবে মুখস্থ করার কিছু টেকনিক নিজের মতো করে আমরা নিয়ে নিব। যেমন মালিকানা মোট সম্পত্তির অনুপাত, অর্থাৎ মালিকানাকে মোট সম্পত্তি দ্বারা ভাগ, মোট সম্পত্তি। তবে এখানে যে একটা কথা, যদি ভুয়া সম্পদ বা অলিক সম্পদ থাকে তাহলে মোট সম্পত্তি থেকে এই ভুয়া বা অলিক সম্পদকে আমরা বাদ দিয়ে নিব। অলিক সম্পদ অর্থাৎ সেই সকল সম্পদ যে সকল সম্পদের কোনো বাজার মূল্য নেই। অ্যাজ ফর এক্সাম্পল, সেটা হতে পারে প্রাথমিক খরচ, হতে পারে শেয়ার অবহার বা শেয়ার বাট্টা, হতে পারে লাভ লোকসান হিসেবে ডেবিট জেড। এই টাইপের সম্পদগুলো যদি থাকে তাহলে অবশ্যই আমরা মোট সম্পত্তি থেকে এখানে মাইনাস করে নেব, অর্থাৎ সূত্রে আমরা লিখবো এখানে মাইনাস ভুয়া সম্পদ। আমাদের এখানে কোনো ভুয়া সম্পদ আমরা এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের ব্যালেন্স শিটে কোনো অলিক সম্পদ বা ভুয়া সম্পদ নেই, সুতরাং আমরা সূত্রটাকে এইভাবে ডিজাইন করে নিলাম। তো আমাদের মালিকানা তহবিল আমরা ক্যালকুলেশন করেছিলাম, আমাদের মালিকানা তহবিল 3,03,750। তোমরা 4 নাম্বার করণীয়তে করেছিলে। দেখো আমার যেহেতু এখানে লেখাই আছে মোট সম্পত্তি, আমাদের ক্যালকুলেশন করতে হবে না, এখানে দেওয়া আছে 4,43,250, অর্থাৎ ব্যালেন্স শিটের দুই পাশে আমরা জানি যে আমাদের যোগফল টানা থাকে, সেটা টানা আছে। তাহলে এটাকে আমরা জাস্ট ভাগ করে নিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটাকে একটু ভাগ করে নাও। আমরা নিশ্চয় জানি যে আমাদের ব্যালেন্স শিটটা এখানে দেওয়া আছে 3,03,750 ডিভাইডেড বাই 3,03,750 ডিভাইডেড বাই 4,43,250, 0.68 0.68:1, এইটা হচ্ছে আমাদের মান, ক্যালকুলেটেড মান, মালিকানা মোট সম্পত্তির অনুপাত। নেক্সট আমরা চলে যাব আমাদের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা জন্য আরো একটা অনুপাত রয়েছে, সেটা হচ্ছে চলতি মূলধন অনুপাত। আমরা 9 নাম্বার নিশ্চয় বুঝতে পেরেছি। আমরা চলে যাব এবার 10 নম্বরে। চলতি মূলধন অনুপাত, চলতি মূলধন মানে যেটাকে আমরা বলি কার্যকরী মূলধন। আমাদের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের জন্য আমরা 3টা অনুপাত ক্যালকুলেশন করে থাকি সাধারণত। একটা হচ্ছে চলতি অনুপাত, একটা তরল অনুপাত বা তারল্য অনুপাত, আর একটা হচ্ছে চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত। এটার সূত্র চলতি মূলধন, চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। এখন এই চলতি মূলধন সমান কি? আমার যতদূর মনে পড়ে তোমরা জানো যে চলতি মূলধন আমি গত ক্লাসেই কিন্তু সূত্র দিয়ে দিয়েছি। চলতি মূলধন ইজ ইকুয়াল টু চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায় ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে আমাদের 1 নম্বর ওয়ার্কিং এ আমরা দেখেছিলাম আমাদের চলতি সম্পদ কত ছিল। আমি আমার জন্য লিখে রেখেছি আমাদের চলতি সম্পদ ছিল 60,750। তোমাদের কাছে খাতা আছে, তোমরা 1 নম্বর ওয়ার্কিং এ চলে যাও, সেখানে পেয়ে যাবে। চলতি দায় ছিল আমাদের 27,000 ডিভাইডেড বাই 27,000। এখন এটাকে আমরা করে ফেলবো। (60,750 মাইনাস 27,000 ইজিক্যাল টু 33,750 ডিভাইডেড বাই 27,000 ভাগ 27,000, 1.25 1.25:1। আমরা জানি আমাদের
চলতি মূলধন অনুপাতের আদর্শ মান 1:1, যেটা আমাদের ক্যালকুলেটেড মান আদর্শ মানের চেয়ে বেশি। অর্থাৎ আমাদেরকে যদি বলা হতো 1 নাম্বার করণীয়ে যে প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী সচ্ছলতা জ্ঞাপনের জন্য 2টি অনুপাত ক্যালকুলেশন করো এবং প্রতিষ্ঠানের সচ্ছলতার উপর মন্তব্য করো, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের সুবিধা মতো হয়তো চলতি অনুপাত, তরল অনুপাত এবং চলতি মূলধন অনুপাত এই 3টা অনুপাতের মধ্যে যে কোনো 2টা অনুপাত আমরা ক্যালকুলেশন করে নিতাম এবং আমরা মতামত দিতে পারতাম। কারণ আমরা দেখেছি আমাদের এই প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী সচ্ছলতা অবশ্যই ভালো বা সন্তোষজনক, কারণ আমরা দেখেছি যে আমাদের চলতি অনুপাতের মানও দেখছি 2.25, আবার কার্যকরী অনুপাতের মান দেখছি 1.25, অর্থাৎ আদর্শ মানের উপরে। যেহেতু আদর্শ মানের উপরে, সুতরাং অবশ্যই প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা ভালো কিংবা সন্তোষজনক। তোমরা এইভাবে মন্তব্য লিখে দিতে পারো। নেক্সট প্রিয় শিক্ষার্থী, আর একটা জিনিস রয়েছে 11 নাম্বারটা, সেটা হচ্ছে মূলধন আবর্তন অনুপাত। আমার যতদূর মনে পড়ে আমরা মূলধন আবর্তন অনুপাতের সূত্র তোমাদেরকে হয়তো ক্লাসে পড়ানো হয়নি, কিন্তু অনেক সময় আমি বোর্ড কোশ্চেন গুলো রিয়ালাইজ করে দেখেছি বা বোর্ড কোশ্চেন গুলো রিসার্চ করে দেখেছি, বা সেখানে আমরা দেখেছি যে অনেক সময় মূলধন আবর্তন অনুপাতটা তোমাদের আসছে। সুতরাং মূলধন আবর্তন অনুপাতের যদি আমরা সূত্র জানি, এটা বের করা খুব ইজি। অর্থাৎ মূলধন আবর্তন অনুপাত, এটা আমাদের বিক্রয়ের সাথে মূলধনটা কতবার আবর্তন হচ্ছে সেই একটা ব্যাপার। এটার সূত্র হচ্ছে বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। প্রিয় শিক্ষার্থী, সূত্রটা তোমরা একটু মনে রাখবে। আমার গত 2 লেকচারে আমি তোমাদেরকে মূলধন আবর্তন অনুপাত পড়াইনি, আজকে আমি বলে দিচ্ছি। জাস্ট সূত্রটা খুবই ইজি, বিক্রয়ের সাথে বিনিয়োজিত মূলধন, বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। আমাদের এই অঙ্কে বিক্রয় দেওয়া আছে 2,25,000, আমরা জানি। আমাদের বিনিয়োজিত মূলধনও আমরা ক্যালকুলেশন করে ফেলেছি। বিনিয়োজিত মূলধন আমরা দেখেছি 7 নম্বরে আমরা বিনিয়োজিত মূলধন ক্যালকুলেশন করেছিলাম 4,16,250, 4,16,250। এখন এটাকে আমরা দেখবো যে এটার কি অবস্থা হয়। 2,25,000 ডিভাইডেড বাই 4,16,250 ইজিক্যাল টু 0.54। আমরা দেখছি 0.54 বার আমাদের মূলধনটা আবর্তিত হচ্ছে 0.54 বার। অবশ্যই যেহেতু আবর্তন আমরা বার লিখবো। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক বড় একটা অঙ্ক করেছি, আমি জানি। আমি প্রথমেই বলেছি যে এই টাইপের অঙ্ক আমাদের বা এইভাবে সাধারণত কোশ্চেন প্যাটার্ন হয় না, আমাদের কোশ্চেন প্যাটার্ন একটু অন্যরকম হয়। কিন্তু আমরা একটা ব্যালেন্স শিট থেকে বা একটা ইনফরমেশন থেকে কিভাবে সকল অনুপাতগুলো ক্যালকুলেশন করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এতে করে তোমাদের প্রশ্নের আনসার করা খুবই ইজি হবে। জাস্ট এই প্রশ্নের প্যাটার্নটাই ঠিক এরকম ভাবে হবে, হয়তো তোমাদের এখান থেকে 6টা অনুপাত ক্যালকুলেশন করতে দিতে পারে, 2টা করে, এই আর কি, আদার্স কিছু না। এখানে আমরা প্রত্যেকটা জিনিসগুলো ভালো করে ডিসকাস করেছি আবারও, কেননা আমি এই চ্যাপ্টারের উপর আজকে ক্লাস শেষ করতে চাচ্ছি। আমি আরো কিছু ম্যাথ নিয়ে আসছিলাম তোমাদের, কিন্তু আজকে আমাদের সময় স্বল্প বা আমরা যে সময়টাতে কভার করতে পারবো না, এই জন্য আমাদের কিন্তু আমি ম্যাথগুলো জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই, তোমরা দেখতে পাবে খুব ইজি। এই ধরনের ম্যাথগুলো আমাদের সাধারণত বোর্ড কোশ্চেন হিসাবে আসে। দেখো এখানে দেখা আছে মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, নগদ তহবিল, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত। এটা একটা বোর্ড কোশ্চেনের প্যাটার্ন, অর্থাৎ এইভাবে আমাদের বোর্ড কোশ্চেন হয়ে থাকে। এখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে এবং লাভের পার্সেন্টেজ দেওয়া আছে। প্রথমেই বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। আমি জানি তোমরা এটা পারবে। বিক্রয় মাইনাস মোট লাভ, বিক্রয় মাইনাস মোট লাভ, যেটা আমরা গত অঙ্কেও ক্যালকুলেশন করেছি। এখানে মোট লাভ দেওয়া নেই, কিন্তু মোট লাভের পার্সেন্টেজ দেওয়া আছে। আমাদের বিক্রয়ের উপর পার্সেন্টেজ আমরা কেটে বের করে নিতে পারবো। আবার দেখো কার্যকরী মূলধন অনুপাত এবং তড়িৎ অনুপাত দেওয়া আছে, যেটা আমরা খুব সহজে বের করতে পারবো। মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, এগুলো আমরা জানি যে খুব ইজি। আমি যে অঙ্কটা করিয়েছি সেই অঙ্কের মধ্যে এরকম সূত্র প্রচুর রয়েছে, মানে প্রত্যেকটা সূত্রকে আমি টাচ করে গেছি। তো আমাদের কোশ্চেন প্যাটার্নটা, মানে আমি তোমাদেরকে আবারও বলতে চাই যে অনুপাত বিশ্লেষণ এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, এই অঙ্কগুলো যদি তোমরা ঠিকঠাক মতো সূত্র তোমাদের মেমোরিতে থাকে, তাহলে তোমরা খুব অল্প সময়ে অঙ্কগুলো করতে পারবে এবং এখান থেকে তোমাদের সময় সেভ হবে। যেই সময়টা তোমরা পরবর্তী তোমাদের অন্য অঙ্ক, অর্থাৎ ক পার্টের তোমাদের যে ম্যান্ডেটরি অঙ্ক থাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেখানে অনেক সময় লাগে।
সেই জায়গাতে তোমরা কিন্তু এই সময়টা কাজে লাগাতে পারবে। তো আমি তোমাদেরকে বিনীতভাবে বলছি যে তোমরা এই চ্যাপ্টারের প্রিপারেশন নাও। এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই ইজি। জাস্ট তোমরা যদি ঠিক 15টা সূত্র, এর বেশি না, জাস্ট 15টা সূত্র যদি মাথায় রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক তোমরা জাস্ট কয়েক মিনিটেই 10 মার্কের অ্যান্সার করে ফেলতে পারবে। নেক্সট আরো একটা অঙ্ক আছে, দেখো প্রিয় শিক্ষার্থী, এখানেও একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। এখানেও তোমরা দেখো, প্রথমে বলেছে কার্যকরী মূলধন। কার্যকরী মূলধন দ্যাট মিনস চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটা হচ্ছে কার্যকরী মূলধন। কার্যকরী মূলধনকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করে নিব। আবার খ নম্বরে বলছে কোম্পানির চলতি এবং অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো। অর্থাৎ চলতি অনুপাত চলতি সম্পদ বাই চলতি দায়, অগ্নি পরীক্ষা অনুপাত মানে হচ্ছে তরল অনুপাত, যেটা তরল সম্পদ বাই চলতি দায়। এখানে বলেছে আর্থিক সচ্ছলতা সম্পর্কে মন্তব্য করো। যখনই তোমাদেরকে মন্তব্য করতে বলবে তখনই তোমাদেরকে মাথায় আসবে আদর্শমান। অর্থাৎ তোমাদেরকে মাথায় থাকতে হবে যে আদর্শমান কি রয়েছে। যদি আদর্শমান ঠিক মনে থাকে তাহলে তোমরা দেখবে যে আমাদের আদর্শমান এবং ক্যালকুলেটেড যে মানটা রয়েছে, মানে আমাদের যে অর্জনযোগ্য যে মানটা আমরা যেটা বের করলাম, সেই মানটা কোনটা বড়। যদি আমাদের আদর্শমান বড় হয়ে যায় তাহলে প্রতিষ্ঠানের সচ্ছলতা ভালো নয়। কিন্তু যদি আমাদের ক্যালকুলেটিভ মানটা বড় হয়, আদর্শ মানের চেয়ে বেশি হয়, অর্থাৎ আমরা জানি কোম্পানির চলতি অনুপাতের আদর্শমান 2:1, আমরা যদি ক্যালকুলেট করি যে আমাদের মান রয়েছে 2.5:1, তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা রয়েছে। আবার দেখো মোট লাভ অনুপাত এবং মজুদ আবর্তন অনুপাত, যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের মোট লাভ অনুপাত খুব ইজি, মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় গুণিত 100। আবার মজুদ আবর্তন বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই টাইপের কোশ্চেন গুলোই থাকে। এই দুটাই কিন্তু একটা বোর্ড কোশ্চেন, খুব ছোট্ট এবং খুব সহজেই হয়ে যায়। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই অঙ্কগুলো নিশ্চয়, কারণ তোমাদের কাছে যে এই ভিডিওটা অল টাইমই থাকবে, তোমরা চেষ্টা করলে এটা পেয়ে যাবে। বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমরা ট্রাই করবে। নেক্সট আমি তোমাদেরকে নেক্সট যদি তোমাদের সঙ্গে ক্লাস থাকে, তাহলে আমি তোমাদের অন্য একটা চ্যাপ্টার আমি বলে নিতে চাই, তোমাদের নন ট্রেডিং যেটা, অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এই চ্যাপ্টারের উপর আমি তোমাদের ক্লাস নিব। আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই অঙ্ক দুটো তোমরা বাড়িতে ট্রাই করো, এই দুটো তোমাদের হোমওয়ার্ক। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। আর অ্যাকাউন্টিং এ যদি ভালো করতে চাও, অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কেননা প্র্যাকটিস না করলে তোমরা অ্যাকাউন্টিং ভুলে যাবে। আর অ্যাকাউন্টিং এর প্র্যাকটিস ছাড়া, যেমন থিওরি যদি হয় তোমরা একদিন হয়তো পড়ে নিলা, 10 দিন পর আবার পড়ছো, কিন্তু ম্যাথের ক্ষেত্রে ঠিক এটা হয় না। ম্যাথের যে সূত্রগুলো রয়েছে সেটা সবসময় মেমোরিতে রাখতে হয়, না হলে আমরা ভুলে যাই। তাই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া অ্যাকাউন্টিং এ ভালো করা সম্ভব নয়। আর কমার্স থেকে তুমি ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই তোমাকে অ্যাকাউন্টিং এ ভালো করতে হবে, আর অ্যাকাউন্টিং এ ভালো করতে হলে তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, সকলেই ম্যাথ প্র্যাকটিসের মধ্যে থাকো, পড়াশোনার মধ্যে থাকো, নিজেকে সুস্থ রাখো, ভালো থাকো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।